কোলেসিস্টাইটিস জিনিসটা হচ্ছে মূলত গল ব্লাডারের ইনফ্লামেশন। গল ব্লাডার মানে আমরা যেটা পিত্তথলি বলি। ঠিক আছে, এই যে কোলেসিস্ট যেটা যে অংশটা আছে এটার নাম হচ্ছে গল ব্লাডার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে গ্রিক শব্দ আর এটা হচ্ছে যে আমাদের সচরাচর ইংরেজি শব্দ। ঠিক আছে, আর যত শব্দের শেষে দেখবেন যে মানে মেডিকেল টার্মের, হ্যাঁ, যত শব্দের শেষে দেখবেন যে আইটিস আছে। আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে কোলেসিস্টাইটিস মানে হচ্ছে কি গল ব্লাডারের ইনফ্লামেশন, হ্যাঁ, বা গল ব্লাডারের ইনফ্লামেশন বা পিত্তথলির পচন যেটারে বলে। হ্যাঁ, এটা হচ্ছে যে কি টোটাল কথা হচ্ছে কোলেসিস্টাইটিস। এখন আসেন পিত্তথলিটা কোথায় থাকে এটা তো জানতে হবে। পিত্তথলিটা হচ্ছে যে আমাদের একটা ডাইজেস্টিভ অর্গান না, আপনাদের কিছুদিন আগে মনে একটা ক্লাস আছে ডাইজেস্টিভ সিস্টেমের, ওখানে লিভার পড়ছিলেন কিনা মনে আছে নি? হ্যাঁ, এই যে লিভারের দুইটা ভাগ আছে না, বড় ভাগ যেটা রাইট লোবের পিছনের দিকে থাকে। ঠিক আছে, রাইট লোবের পিছনের দিকে থাকে একটা থলের মতো। এই পিত্তথলির মধ্যে মূলত কি থাকে? মূলত থাকে হচ্ছে বাইল। এই বাইলটা কোত্থেকে আসে? বাইলটা আসে হচ্ছে লিভারে তৈরি হয়। তাহলে লিভারে তৈরি হয়, আসে কোথায়? জমা হয় হচ্ছে কি গল ব্লাডারে। এই গল ব্লাডারে যখন জমা হয় এটা জমতে একসময় যদি আমার শরীরে কাজ না করে, অর্থাৎ ছড়ায় না যায়, তখনই হচ্ছে মূলত পাথরগুলো তৈরি হয়। পিত্তথলিতে পাথর বলে না? পাথর কোত্থেকে আসে? এই যে গল ব্লাডারে যে বাইল আছে না, বাইলটা যদি কমে যায়, যদি ফ্যাট বেশি জমে যায়, ঠিক আছে, চর্বি যদি বেশি হয়, তখনই মূলত হচ্ছে কি পাথরটা তৈরি হয়। তাহলে আমরা আজকে এই যে পাথর অথবা পাথর ছাড়া গল ব্লাডারের ইনফ্লামেশন এই জিনিসটা পড়বো। তাহলে গল ব্লাডারের পার্ট হচ্ছে কয়টা? 3টা। এক নাম্বার হচ্ছে ফান্ডাস, 2 নাম্বার হচ্ছে বডি, 3 নাম্বার হচ্ছে নেক। কয়টা পার্ট আছে? 3টা। তাহলে এই যে পাথর যেগুলো তৈরি হয় না, একটু আগে বলছিলাম পাথর না তৈরি হয়, পাথরগুলো মূলত জমে থাকে হচ্ছে যে এটা বডির মধ্যে। তাহলে বডির মধ্যে যখন থাকে তখন তেমন একটা আমাদের কোনো সিমটম দেখা যায় না। কারণ হচ্ছে কি এখানে আসতেছে, খাইতেছি আমরা, একটু হয়তো পেটে একটু মোচড় দিয়ে ওঠে, এতটুকু পর্যন্ত। যখনই পাথরটা বডির পার্ট থেকে নেকের দিকে চলে আসে তখন এখানে একটা বাধা তৈরি হয় না? আমাদের বডি থেকে গলাটা একটু চিকন না? তাহলে এখানে যদি চলে আসে একটা পাথর, যদি চলে আসে বড় একটা পাথর 5 মিলিমিটারের বড়, এই যে তখন একটা অবস্ট্রাকশন তৈরি হয়, বাধা তৈরি হয়। হ্যাঁ, যখন অবস্ট্রাকশন হয় তখন আলটিমেটলি কি হয়? বাইল কি আসতে পারে লিভার থেকে? আসতে তো পারে না। বাইল যখন আসতে পারে না, এখানে যে চর্বিগুলো ছিল এগুলো কি গলার কোনো সুযোগ আছে? বাইল ছাড়া তো চর্বি কি হবে না? হজম হবে না। তাহলে এই যে চর্বিগুলো যখন জমা থাকে তখনই আস্তে আস্তে পাথর তৈরি হয়, তখনই আমাদের ইনফ্লামেশন হয়। এটা একটা জিনিস। আরেকটা আছে কি পাথর ছাড়াও তো হইতে পারে। পাথর ছাড়া কখন হবে? পাথর ছাড়া কখন হবে? যখন হচ্ছে যে এই যে পাথরটা এখানে বডিতে ছিল কিন্তু পাথরটা ছোট ছিল। এটা কোথায় ছিল? বডির মধ্যে। এর কোনো রকম ধরেন এখানে একটা পাথর হয়েছে, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে পাথর অনেকক্ষণ ধরে ছিল থাকার কারণে এই যে পাতলা পর্দাটা আছে না, আমাদের যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটা একবারে পাতলা থাকে গল ব্লাডারের মধ্যে। হ্যাঁ, তখন এখানে একটা পচন তৈরি হয়। পাথরটা ধরেন অন্য দিক দিয়ে চলে গেছে, বাইল ক্যানেল দিয়ে বাইল বের হয়ে গেছে ধরেন, হ্যাঁ, অন্য জায়গায় চলে গেছে, ওইটা আমরা পড়বো একটু পরে। হ্যাঁ, তো তখন এখানে কি হয়? এখানে ইনফ্লামেশন হয় না? তাহলে তখন এটার হচ্ছে কি বলা হয়? অ্যাক্যালকুলাস। মানে হচ্ছে কি অ্যাক্যালকুলাস মানে হচ্ছে ক্যালকুলেশন ছাড়া, অর্থাৎ পাথর ছাড়া। এই হচ্ছে নেগেটিভ অর্থে, হ্যাঁ, না অর্থে ব্যবহৃত হয়। আর যদি বলা হয় ক্যালকুলাস, ক্যালকুলাস মানে হচ্ছে কি পাথর। মনে থাকবে না? তাহলে ইনফ্লামেশনটা কয় ধরনের হতে পারে? 4 ধরনের। এক নাম্বার হচ্ছে কি ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। এক নাম্বার লেখেন কি ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, বানান তো দেয়া আছে, হ্যাঁ, CALCULUS, ক্যালকুলাস কোলেসিস্টাইটিস এক নাম্বার। 2 নাম্বার লেখেন ওই যে এদিক দিয়ে এ ক্যালকুলাস লেখা আছে, দেখেন বাম সাইডে, এ ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। 3 নাম্বার লেখেন অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস। 4 নাম্বার হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস। আচ্ছা,
তাহলে এখন 4টা টাইপের মধ্যে আমরা একটা একটা করে পড়ি। হ্যাঁ, 1 নাম্বারটা যেহেতু ক্যালকুলাস বলছে, ক্যালকুলাস মানে হচ্ছে কি পাথর, একটু আগে বললাম। তাহলে পাথর দ্বারা যদি আমার গল ব্লাডারের ইনফ্লামেশন হয়, হ্যাঁ, বা ইনফেকশন হয়, সেটা হচ্ছে কি ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। 2 নাম্বার হচ্ছে অ্যাক্যালকুলাস। অ্যাক্যালকুলাসে একটু আছে, ঘাপলা আছে। ঘাপলাটা হচ্ছে কি, এখানে কি বলছে আমরা, এটা নেগেটিভ ওয়ার্ড বলছি না? হ্যাঁ, পাথর ছাড়া। কিন্তু পাথরটা কোথায় থাকবে না? গল ব্লাডারে থাকবে না, অন্য জায়গায় থাকবে। তাহলে কোথায় থাকতে পারে? বাইল যে আমাদের গল ব্লাডারে আসে, এটার জন্য একটা ক্যানেল লাগে কিনা? পথ তো আছে। এই যে পথটা আছে না, পথটার নাম হচ্ছে কি বাইল ক্যানেল। বাইল ক্যানেল, এই জায়গার মধ্যে পাথর আছে। এখান থেকে ইনফেকশনটা যদি গল ব্লাডারের মধ্যে ছড়ায়, তখন এটাকে কি বলবে? ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। এরপরে আসলে হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউটটা হচ্ছে যে এই যে আমাদের মাঝে মধ্যে হয় কি না, খুব প্রচণ্ড পেটে ব্যথা, আপার অ্যাবডোমিনাল পেইন হয়, হ্যাঁ, সাথে জ্বর চলে আসে কি না, তখন মূলত কি হয়? তখন হচ্ছে এই যে গল ব্লাডারটা আছে না, গল ব্লাডারের কোনো অংশ একটু টিয়ার হয়েছে। টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। হ্যাঁ, যে কোনো কারণে এটা ছিঁড়ে যেতে পারে, আমার ওভার স্ট্রেসের কারণে হতে পারে, কিংবা আমার ফ্লো বেশি হওয়ার কারণে হতে পারে। তখন যে ইনফ্লামেশনটা হয় সেটা হচ্ছে অ্যাকিউট কোলিসিস্টাইটিস। হঠাৎ করে যে ধরেন হয়ে গেল এটা। ক্রনিক কখন বলবেন? যখন এই ঘটনাটা গল ব্লাডারের সাথে বারবার হচ্ছে। ধরেন গল ব্লাডার তো এভাবে থাকে, হ্যাঁ, এই গল ব্লাডারটা বারবার ইনফ্লাম হচ্ছে, বারবার অ্যাকিউট হয়েছে, আপনি ওষুধ খাইছেন, ভালো হয়ে গেল, এরপর আবার হচ্ছে, এরকম হইতেই আছে রিকারেন্ট। হ্যাঁ, তখন এটারে বলা হচ্ছে কি ক্রনিক কোলিসিস্টাইটিস। মানে টিয়ারটা যদি বারবার হয় কোনো কারণ ছাড়া, আপনি কারণ খুঁজে বের করতে পারতেছেন না, কিন্তু এখানে ইনফ্লামেশন হচ্ছে, তাহলে ওটা হচ্ছে কি ক্রনিক কোলিসিস্টাইটিস। মনে থাকবে নি? এটা হলো 4টা টাইপ। এখন আসেন, এটা রিস্ক ফ্যাক্টর কারা? মানে রিস্ক ফ্যাক্টর বলতে হচ্ছে যে কি, এদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে এই কোলিসিস্টাইটিসটা কমনলি হইতে পারে, বা কাদের হইতে পারে কমনলি হোক, যেমন হোক। 1 নাম্বার হচ্ছে যে ফিমেল। 1 নাম্বার কি ফিমেল। তাহলে এই রোগটা হচ্ছে যে মহিলাদের একবারে কমন রোগ। 2 নাম্বার হচ্ছে প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্ট কারা হয়? তাও সেম, ফিমেলরাই হয়। তাহলে 1 নাম্বার হচ্ছে ফিমেল, 2 নাম্বার হচ্ছে প্রেগনেন্সিতে হতে পারে। প্রেগনেন্সিতে কেন হতে পারবে? যে একটু আগে বলছিলাম, টিয়ার হয়, ছিঁড়ে যায়। বাচ্চা যখন বড় হয় হঠাৎ করে এদিকে চাপ দেয়, চাপ দিলে একটু, আর মেমব্রেনটা কেমন বলছিলাম, পাতলা না বলছিলাম, মোটা বলছিলাম, পাতলা আছে, তো পাতলা, এটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার কারণে বারবার টিয়ার হয়, টিয়ার হয়ে ইনফ্লামেশনটা হয়। তাহলে ইয়াতে কি বলে, আমাদের প্রেগনেন্সিতে এটা হচ্ছে কি অ্যাকিউট কোলিসিস্টাইটিস খুব কমন। হ্যাঁ, আবার রিকভার করে ফেলে। এই কারণে প্রেগনেন্সিতে অ্যাকিউট কোলিসিস্টাইটিসটা কমন ধরা হয়। তাহলে 1 নাম্বার হচ্ছে কারা কমনলি ইফেক্টেড হয়? ফিমেল। 2 হচ্ছে যে কি প্রেগনেন্সি। 3 নাম্বার হচ্ছে আমার মতো যারা আছে, আর একদম মোটা স্বাস্থ্য যারা, হ্যাঁ, ফ্যাটি। দেখেন 3 নাম্বার হচ্ছে যারা ফ্যাটি থাকে। হ্যাঁ, তাহলে এই যে 3টা বলছে। 1 নাম্বার হচ্ছে ফিমেল, 2 নাম্বার হচ্ছে প্রেগনেন্সি, 3 নাম্বার হচ্ছে ফ্যাটি। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে যারা অ্যালকোহল খায়, অ্যালকোহলিজম, মানে বদ অভ্যাস আছে, যারা মদ টদ খায় আর কি। হ্যাঁ, মানে অ্যালকোহল রিলেটেড যেগুলো আছে আর কি, এগুলো যারা খায়। 5 নাম্বার হচ্ছে যে স্মোকার। তাহলে প্রথম 3টা কমন বলছি, ঠিক আছে? এটা যে কারো হইতে পারে। আর 4, 5 হচ্ছে যে নিজের ইচ্ছা করে, যারা আমরা ক্ষতি করি আর কি, স্মোকিং করে। তারপরে হচ্ছে যে এই মদ খায়। মদ যদি বাংলাদেশে একটু আনকমন, এখন আস্তে আস্তে কমন হয়ে যেতেছে। হ্যাঁ, স্মোকিংটা তো কিন্তু কমন, অনেকেই করে না, তাহলে তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। এটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, এখন আসুন যে এটা কিভাবে হয় আসলে, মূলত কোলিসিস্টাইটিসটা কিভাবে হয়, এটা ঘটনাটা কি করে? এই যে একটা পাথরের আমরা যে কাহিনী বললাম, পাথরটা আসলে কি হয়? পাথর আসলো চলে গেল, এরকম হলেও তো ইনফ্লামেশন হওয়ার কথা না। আসলে এটা আসে কি করে? এখানে যে গল ব্লাডারটা আছে না, গল ব্লাডারের মধ্যে ব্লাড সাপ্লাই আছে কিনা, মানে রক্তের সাপ্লাই আছে কিনা। ধরেন একটা তো হাতে ছিলই, ধরেন আমার এখানে লিভার থেকে ব্লাড সাপ্লাই আসতেছে, ঠিক আছে? লিভারের পিছনে বলছি না, লিভার থেকে আমার এখানে পুষ্টি আসতেছে। তো পুষ্টি আসার জন্য কি লাগবে? ব্লাড সাপ্লাই লাগবে। ব্লাড দিয়ে হচ্ছে পুষ্টিগুলো আসতেছে কিনা। তো এই আসার ক্ষেত্রে ধরেন এখানে লাইনটা আমার গল ব্লাডারের সাথে সংযোগ হলো, কিন্তু আমার এখানে একটা পাথর আছে, একটা পাথর এখানে জমা হয়ে আছে। এই পাথরটা কি করতেছে? এখানে একটা চাপ দিয়ে রাখতেছে কিনা, কম্প্রেস করে রাখতেছে কিনা। এই কম্প্রেশনের কারণে এখানে একটা গল ব্লাডারের ইনফ্লামেশন
হয়। কিভাবে হয়? এই চাপ দেওয়ার কারণে আস্তে আস্তে দেখবেন দুইটা, একটা পচা ফল আর একটা ভালো ফল থাকলে কি হয়, একটা আরেকটার সাথে যখন থাকে, এই যেটা ভালো এটা আস্তে আস্তে পচা শুরু হয় কিনা, এই সেম জিনিসটা পাথরটা এই কাজটাই করে। ওইখানে একটা জায়গায় পচন ধরন শুরু করায় দেয়, আস্তে আস্তে পুরো গল ব্লাডারটা হচ্ছে যে কি এরকম ইনফ্লাম হয়ে পৌঁছে যায়। এটারে বলা হয় গ্যাংগ্রিন। কি বলা হয়? গ্যাংগ্রিন। মনে আছে না? পড়ছিলেন তো এগুলা আগে ইংলিশে। এই যে এটা, হ্যাঁ, এই গ্যাংগ্রিন হয়ে যায়। তাহলে এই যে গ্যাংগ্রিনটা হলো, এটা হচ্ছে যে প্যাথোফিজিওলজি। এটার কি বলা হয়? প্যাথোফিজিওলজি অফ দি কোলেসিস্টাইটিস। তাহলে কিভাবে হইলো? আমার ব্লাড ভেসেলে কম্প্রেশন করে। আরেকটা হচ্ছে যে কি কেমিক্যাল রিয়েকশন। 2 নম্বরটা হচ্ছে কি কেমিক্যাল রিয়েকশন। কেমিক্যাল কোত্থেকে আসতেছে? বাইলটা কি আমাদের এমনি এমনি হয়? বাইলটা তো একটা কেমিক্যাল না? বাইলটা কি বলা হয়? বাইল অ্যাসিড বলা হয় কিনা? মনে আছে না এগুলো? এগুলো আচ্ছা যাই হোক, বাইলটা যখন লিভার থেকে আসে, বাইল তো গল ব্লাডারের নিজস্ব সম্পত্তি না। এটা কি নিজস্ব সম্পত্তি ছিল? ছিল না। প্রথমেই বলছিলাম লিভার থেকে উৎপত্তি হয়। লিভার থেকে উৎপত্তি হয়, এটা গল ব্লাডারে আসে, জমা হয়। তাহলে এটা একটা কেমিক্যাল রিয়েকশন আছে। এই কেমিক্যাল রিয়েকশনটা হচ্ছে কি ব্যাঘাত ঘটায়। ইনফ্লাম যখন হয়ে যায় তখন কেমিক্যাল রিয়েকশনটা ভালোভাবে হয় না। বুঝছেন কি না? তখন কি হয়? বাইলটা বাইল ক্যানেল দিয়ে সরাসরি বাইল ডাক্টে চলে যায়। কোথায় চলে যায়? আরেকটা জায়গায় চলে যায়, বাইল ডাক্ট। কার মাধ্যমে চলে যায়? ওই যে মনে আছে না, বাইল ক্যানেল দিয়ে বাইল ডাক্টে চলে গেল। তাহলে এখানে কি আর বাইল আছে? নাই। তাহলে আমার চর্বিটা কি আর গলার কোনো সুযোগ আছে? সুযোগ তো নাই। ধরেন মাস্টার না থাকলে স্টুডেন্ট থাকার কোনো সম্ভাবনা আছে কিনা? নাই। এই যে সেম জিনিসটা। তাহলে এই দুইটা পদ্ধতিতে হচ্ছে যে আমাদের কোলেসিস্টাইটিসটা হয়। মনে থাকবে না? মনে থাকবে। এখন আসেন, কোলেসিস্টাইটিস হইলে কিভাবে বুঝবেন আসলে যে কোলেসিস্টাইটিস হয়েছে? আগে খালি চোখে বুঝতে হবে নাকি আগে ইনভেস্টিগেশন করবেন? কোনটা? কেউ বলে না, এটা তো কমন জিনিস। আগে আইডিয়া নিতে হবে। ওই দিন একজন ছিল, উনি কই পরীক্ষা বিরোধী ছিল, উনি আজকে আসে নাই। আজকে উনি থাকলে হইতো আর কি। তাহলে আজকে ওনারে বোঝানো যাইতো যে কিছু রোগ পরীক্ষা করা ছাড়াও বোঝা যায়। এটা একটা অন্যতম রোগ, যেটা হচ্ছে কি কোনো টেস্ট ছাড়াই আপনি বুঝবেন যে তার কোলেসিস্টাইটিস হয়েছে। এখানে একটা সাইন পজিটিভ থাকে। কি সাইন পজিটিভ থাকে? সাইনটা হচ্ছে মরফিন সাইন। কি সাইন? মরফিন সাইন। কোলেসিস্টাইটিস হইলে ক্লিনিক্যালি আমরা কিভাবে বুঝবো? ক্লিনিক্যালি মানে খালি চোখে কোন সাইনটা পজিটিভ থাকবে? বলেন, সবাই বলেন। মরফিন সাইন। মরফিন সাইন পজিটিভ থাকবে। তাহলে মরফিন সাইনটা কীভাবে বুঝবেন যে পজিটিভ না নেগেটিভ? পেশেন্ট আসে আমাকে কি বলবে যে দেখেন আমার এই সাইডে পেটের উপরের দিকে ব্যথা করতেছে, সাথে আমার কিছুদিন ধরে জ্বরও ছিল বা কিছুদিন আগে জ্বর হয়েছিল, এরকম একটা হিস্ট্রি দেবে। সাথে সাথে হচ্ছে যে আমার খাবার হজম হয় না, খুব ভালোভাবে খাবার হজম হইতেছে না। তাহলে কেন খাবার হজম হচ্ছে না? ওই যে সেম জিনিস, বাইল। বাইল কি করে? খাবার হজম করার ক্ষেত্রে সহযোগিতা করে। এখন আপনার বাইলটা কোথায় নাই? গল ব্লাডারে নাই, কিন্তু ঠিকই লিভার থেকে উৎপত্তি হচ্ছে। ঠিক আছে কিনা? লিভার থেকে তৈরি হচ্ছে, কিন্তু গল ব্লাডারে তো সে আসি জমতেছে না। সে কোথায় চলে যাচ্ছে? ওইখান থেকে বাধা পায়ে বাইল ক্যানেল দিয়ে বাইল ডাক্টে চলে যাচ্ছে। ঠিক আছে কিনা? তাহলে ওইখান থেকে আপনার খাবার হজম করার কোনো সুযোগ নাই, কারণ ব্লাড সাপ্লাইটা কার সাথে সম্পর্কিত? ওই সেম লিভারের সাথে। তাহলে লিভারে যায় যে খাবারটা হজম করবে বাইলগুলা, হ্যাঁ, ওটা যাওয়ার জন্য কোনো পথ তৈরি করা নাই। এটা সরাসরি বাইল ডাক্তে যাচ্ছে, ওইখান থেকে আপনার ওই ফিসেসের সাথে বের হয়ে যাচ্ছে, মানে হাগুর সাথে, সকালবেলা হাগুর সাথে বের হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি আপনার খাবার হজম করার সুযোগ আর নাই। তাহলে এই জিনিসটা হচ্ছে যে কি, যখন এভাবে আপনার কাছে পেশেন্ট আসলে আপনি একটা টেস্ট করবেন নিজে নিজে। সেটা হচ্ছে যে এখানে বসা যাবে। মামা আসেন তো, মামা যেহেতু কাছের লোক, মামারা দেখাই। যদিও টেস্ট হচ্ছে যে কি সহায় করবেন আর কি। হ্যাঁ, ধরেন উনি আমাকে আসি বললো আমার পেটের উপরের সাইডে খুব ব্যথা করতেছে, আমার জ্বরের একটা হিস্ট্রি দিল, দিয়ে বলতেছে আমার খাবার হজম হচ্ছে না। ঠিক আছে কিনা? তাহলে এরপরে বলতেছে যে আমার পেটের এদিকে ব্যথা করতেছে। এখন আপনি তো পুরো পেট পরীক্ষা করবেন না, আপনি জিজ্ঞেস করবেন যে বলেন তো আপনি এক আঙ্গুল দিয়ে দেখেন কোন জায়গাটাতে ব্যথা করতেছে। তো মামা বললো যে আমার এখানে ব্যথা হচ্ছে, কারণ এটা আমাদের সাইকোলজিক্যালি সেট হয়ে গেছে যে এইদিকে ব্যথা করলে কোথায় ব্যথা? হার্টের ব্যথা। এরকম মনে হয় না? এখানে ব্যথা করতেছে বলতেছে, আসলে কিন্তু এখানে করতেছে না। আপনি কি করবেন? অ্যাবডোমেনের কয়টা রিজিয়ন? 9টা রিজিয়ন। কয়টা? 9টা রিজিয়ন। তাহলে আমি এখান থেকে নিচ থেকে আস্তে 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 শুরু করব, যেখানে ব্যথা নাই। এইগুলো তো দেখবো যে এই যে এভাবে দেখতে দেখতে ওনার চেহারার দিকে তাকাবো,
তাহলে যেখানে ব্যথা থাকবে আপনি একটা চাপ দিলে দেখবেন যে ওনার চেহারাটা একটু হইলেও নড়ে আসবে। মূলত আমার টার্গেট থাকবে কোথায়? রাইট আপার অ্যাবডোমেনে। কোথায়? রাইট আপার অ্যাবডোমেনে। এখানে আসি, আমি এখানে একটা জোরে চাপ দিব। চাপ দিলে ওনার যদি কোলিজিস্টাইটিস থাকে, পাথর থাকুক না থাকুক, শুধুমাত্র কোলিজিস্টাইটিস বলছি। কোলিজিস্টাইটিস কয়টা ধাপ বলছিলাম? 4টা প্রকার বলছিলাম। পাথর থাকুক না থাকুক, অ্যাকিউট হোক ক্রনিক হোক, কোনো সমস্যা নাই। এখানে যখন চাপ দিবেন তখন কি হবে? উনি ওনার সাইনটা পজিটিভ দেখাবেই, মানে উনি যে ব্যথা পাচ্ছেন মূলত আসলে সত্যি সত্যি ব্যথা যেটা, ওটি ওনার প্রকাশ করবেন হচ্ছে কি ওনার চোখ দিয়ে, ওনার চেহারা দিয়ে। বুঝছেন কিনা? চাপের সাথে হয়তো চিল্লেই উঠতে পারে। ঠিক আছে? এই যে সাইনটা যে টেস্ট, এই টেস্টটা করলে যদি পজিটিভ হয় এটারে বলা হয় মরফিন সাইন পজিটিভ। ঠিক আছে মামা বসেন। এটা কীভাবে করবেন? সবাই করবেন আর কি। হ্যাঁ, পেশেন্টরা একটু আগে নর্মাল কথাবার্তা বলে নেবেন, কারণ হচ্ছে পেশেন্ট তখন কী হয়ে যায় একবারে, হ্যাঁ আমি ধরলেই ব্যথার একটা করবো এরকম একটা ভাব চলে আসে। এই জন্য আগে নর্মাল জায়গাগুলোতে করবেন, যেখানে ব্যথা নাই বলছে এখানে চাপ দিয়ে দেখবেন। এরপরে যেখানে ব্যথা আছে আপনি যেটা ধারণা করতেছেন ওই জায়গায় হচ্ছে যে কি চাপ দিবেন। কোন জায়গায়? এটা হচ্ছে যে আমাদের এখানে যে রিব ক্যানেলগুলো আছে না, মানে রিবসগুলো আছে, 12টা রিবস আছে না, এই সাইডে 12টা আছে। একবারে নিচের অংশে আমি একটা চাপ দিয়ে দেখবো আর কি। বুঝছেন কি না? রিবস বরাবর নিচে একটা চাপ দিলেই তখন বোঝা যাবে যে তার কি আসলেই কোলিজিস্টাইটিস কিনা। এটা হচ্ছে ক্লিনিক্যালি আমরা কোলিজিস্টাইটিস ধরার জন্য একমাত্র মানে ক্লিনিক্যাল পরীক্ষা। 2 নাম্বার, সে আরেকটা জিনিস বলবে। আমরা এটা কোন খাবারের কথা বলছিলাম? ফ্যাটি খাবারগুলোর কথা বলছিলাম। আমরা কিন্তু কার্বোহাইড্রেট বলি নাই, প্রোটিনও কিন্তু বলি না। একবারও আমি উচ্চারণ করছি বলে মনে হয় না। করছি? করি নাই। তাহলে ফ্যাটি খাবারের সাথে যেহেতু সম্পর্ক আছে, তারা কি বলবে? আসি, আমি যখন দাওয়াতে যাই কিংবা আমি যখন ঘরে গরুর মাংস খাই, ছাগলের মাংস খাই কিংবা এরকম চর্বি জাতীয় খাবার কোনোটা খাই, তখনই হচ্ছে যে আমার, বা ভাজা পোড়া খাই, তখন ব্যথাটা বাড়ে। বলে কি না এরকম? আসে অনেকেই বলে না, যারা ফার্মাসিতে আছেন এখন পর্যন্ত তাদেরকে কিন্তু বলে যে ব্যথাটা তখনই বাড়ে। তাহলে এটা আরেকটা সাইন যেটা আপনি মাথায় ধরে নেবেন যে কোলিজিস্টাইটিসে হয়েছে। বুঝছেন কি না? তাহলে কয়টা জিনিস? জ্বর থাকবে, জ্বর থাকবে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে কি ব্যথার কথা বলবে। এই ব্যথা কিন্তু সহ্য করার মতো ব্যথা না, হ্যাঁ, ভিউরাস পেইন যেটা বলা হয় আর কি। হ্যাঁ, মানে খুব বেশি ব্যথা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি চর্বির সাথে একটা সম্পর্কের কথা সে আসে বলবে, কিংবা না বললে আপনি নিজে বের করে নিতে হবে এই ব্যথাটা কি খালি পেটে করে কিনা। খালি পেটে কেন বলছি? ওই যে পেপটিক আলসার ডিজিজ, মনে আপনাদের একটা ক্লাস হয়েছে, আমি মনে দেখছিলাম, হ্যাঁ গ্রুপের মধ্যে, পেপটিক আলসার ডিজিজ পিইউডি, মনে আছে কিনা? ওইখানে কিন্তু খালি পেটে ব্যথা করে, মনে আছে কিনা? খাবার খাইলে কি হয়? ব্যথাটা চলে যায়, এরকম একটা কথা বলছিল কিনা ক্লাসে? বলার কথা। আর এই ব্যথাটা হচ্ছে কি খাওয়ার পরে বেশি হয়, কারণ আমরা কিছু না কিছু হইলেও চর্বি জাতীয় খাবার কিন্তু সবসময় খাই না? একটা মাছ হইলেও খাই, মাছের কিন্তু প্রোটিন বেশিরভাগ অংশ, 90% যদি আপনি প্রোটিনও ধরেন, 10% কিন্তু ফ্যাট আছে না? তারপরে আমরা ডাল খাই না, ডালের মধ্যে আছে না? সব কিছুর মধ্যে ফ্যাট আছে মোটামুটি। তারপর হচ্ছে যে আমরা একটু মাছটারে যদি ভাজি করে খাই, তাহলে তো তখন কি হয়? বেশিরভাগই চর্বি চলে আসে না? তেল কি? তেল চর্বি না? ফ্যাটি জিনিস। তাহলে তখন হচ্ছে যে কি ব্যথাটা বাড়বে। এইগুলো গেল হচ্ছে যে কি আপনি ক্লিনিক্যালি করলেন। এখন কথা হচ্ছে যে রুগীটা আপনার খুব কাছের লোক এবং রুগীটার মোটামুটি টাকা টুকা আছে, হ্যাঁ, অর্থ সম্পদ আছে, তাহলে তার কিছু পরীক্ষাও তো আপনি করাইতে পারেন না? 1 নাম্বার পরীক্ষা, মানে যদি বলেন যে না টাকা টুকা কম আছে কিন্তু আমি তো এখন শিওর হইতে পারতেছি না, রুগী বলতেছে যে পেটের মাঝখানেও ব্যথা করে, ডান পাশেও ব্যথা করতেছে বলতেছে, আবার পুরো পেটেও ব্যথা, অনেকে কিন্তু বলতে পারে না আমার কোন জায়গায় ব্যথা করতেছে, বলে যে পুরো পেটে ব্যথা করে, তখন কি করবেন? তখন একটা আলট্রাটা করতে হবে, হ্যাঁ, একটা পরীক্ষা তো করতে হবে। যদি বলেন যে না তার আমার এই পেশেন্টটার টাকা টুকা কম আছে, আমি শুধুমাত্র একটা পরীক্ষা দেবো। কয়টা পরীক্ষা দেবো? শুধুমাত্র যদি একটা পরীক্ষা হয় সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দি হোল অ্যাবডোমেন, ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা জিনিস মেনশন করে দিবেন যে স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। তাহলে আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, ডব্লিউ মানে হচ্ছে হোল, মানে যেভাবে আমরা লিখি আর কি, হ্যাঁ, ডব্লিউ হচ্ছে যে হোল, এ দিয়ে হচ্ছে অ্যাবডোমেন, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি লিখি? স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। এটা কেন বলছে? কারণ আমরা তো ক্লিনিক্যালি মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে তার কোন জায়গায় সমস্যা,
তাহলে আমি শুধু শুধু তার পুরো পেটের মধ্যে একটা ডাক্তারের দিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাম মেশিন ঘুরাইলাম, কিন্তু কোনো মানে আশানুরূপ কোনো ফল পাইলাম না, এই পরীক্ষা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আমি ওই ডাক্তারকে কি করব, মেনশন করে দেবো যে হেপাটোবিলিয়ারি সিস্টেম। তাহলে হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে কি কি আছে? লিভার আছে, গল ব্লাডার আছে, বাইল ডাক্ট আছে, প্যানক্রিয়াস আছে। কি কি আছে লেখেন, এটা লিখে রাখেন। হেপাটোবিলিয়ারি সিস্টেম আমি বলতেছি তো, এটার মধ্যে কি কি জিনিস আছে। হেপাটো মানে হচ্ছে লিভার, বিলিয়ারি মানে হচ্ছে যে আমরা যে এখন একটু আগে পড়লাম এই যে বাইল ডাক্ট, বাইল ক্যানেল, তারপর হচ্ছে প্যানক্রিয়াস, হ্যাঁ, স্প্লিন, এগুলো বিলিয়ারি সিস্টেমের মধ্যে পড়ে আর কি। শুধু হেপাটো মানে হচ্ছে লিভার, হ্যাঁ, হেপাটিক কার্সিনোমা বলে না, লিভার ক্যান্সার যেটা আর কি। তারপর হচ্ছে হেপাটিক সিরোসিস বলে কিনা, লিভার সিরোসিস যেটা, ওই এই জিনিসটাই, হ্যাঁ, হেপাটো মানে হচ্ছে লিভার। তাহলে হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে কি কি জিনিস আছে? লিভার আছে, তারপরে হচ্ছে যে বাইল ডাক্ট, বাইল ক্যানেল, গল ব্লাডার, তারপরে হচ্ছে স্প্লিন, তারপরে হচ্ছে প্যানক্রিয়াস। এই 4-5টা জিনিস আমরা পরীক্ষা করার জন্য মানে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য স্পেশাল অ্যাটেনশন দিব ডাক্তারকে, আল্ট্রাসোনোগ্রাম ডাক্তার যে। তাহলে উনি তখন এই পরীক্ষাটা করে কি পাবে, রেজাল্ট কি, কীভাবে বুঝবেন যে আপনার কোলিসিস্টাইটিসে হয়েছে? এই যে বোঝার জন্য হচ্ছে যে কি এখানে একটা জিনিস লেখা থাকবে, উনি বলে দেবে না যে এখানে কোলিসিস্টাইটিস হয়েছে, ডিরেক্টলি এভাবে কিছু বলবে না, ঠিক আছে? আচ্ছা, উনি কমেন্টের মধ্যে আল্ট্রাসোনোগ্রাম দেখছিলেন না রিপোর্টগুলা, কমেন্টের মধ্যে লিখবে এরকম একটা লেখা লিখবে, পোস্টেরিয়র ইকোজেনিক শ্যাডো, পোস্টেরিয়র ইকোজেনিক শ্যাডো প্রেজেন্ট। শ্যাডো মানে কি? শ্যাডো মানে কি? ছায়া, ছায়া। পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে, ইকোজেনিক এখানে হচ্ছে ইকো মানে হচ্ছে কি মূলত পাথরটা বোঝানো হচ্ছে, হ্যাঁ, একটা পাথরের ছায়া দেখা গেছে এরকম একটা জিনিস বলবে, অথবা একটা ইনফ্লাম সাইডের ছায়া পাওয়া যায়। আল্ট্রাসোনোগ্রাম মূলত হচ্ছে কি সাউন্ডের উপরে কাজ করে। কিসের উপরে? সাউন্ডের ভিত্তিতে কাজ করে। আমরা যখন প্রুফটা বসাই না, বসানোর পরে পিছনের দিকে একটা সাউন্ড যায়, সাউন্ডটা হচ্ছে কি তরঙ্গ হয়ে আবার হয়ে আসে, ব্যাক করে, ব্যাক যখন করে এখানে একটা ছবির সৃষ্টি হয়, এই ছবিটাই হচ্ছে মূলত ইকোজেনিক শ্যাডো। এটা বলবে, হ্যাঁ, যদি পাথর থাকে তখন বলে দেবে যে উইথ ক্যালকুলাস ফরমেশন। তাহলে এখানে কোথাও কি লেখা আছে কোলিসিস্টাইটিস? কোথাও লেখা নাই। তাহলে আপনি কোনটা দ্বারা বুঝবেন কোলিসিস্টাইটিস? এখানে বলেন তো, দুইটা লেখা আছে কিন্তু একসাথে দুইটা লেখা, ই এর উপরে যখন এটা দেয় এটা তখন উইথ বলে আর কি এটারে, হ্যাঁ, এটা সমস্যা মনে হচ্ছে উইথ, এটা মেডিকেল টার্ম আর কি, হ্যাঁ, লিখতে লিখতে এগুলো চলে আসে আর কি, মাইন্ড করেন না, না বুঝলে আমার জিজ্ঞেস করেন। বুঝছেন কি না? এখানে কোনটা দিয়ে কোলিসিস্টাইটিস বুঝাইছে বলেন, আঙ্কেল বলেন। না আপনি দাঁড়ান, আঙ্কেল বলেন কোন লেখাটা দ্বারা বুঝাইছে যে এখানে কোলিসিস্টাইটিস হয়েছে? হ্যাঁ, এই যে পোস্টেরিয়র ইকোজেনিক শ্যাডোটা হচ্ছে আমার কোলিসিস্টাইটিস ডায়াগনোসিস। এখন সাথে হচ্ছে কি ক্যালকুলাস ফরমেশন যেহেতু আছে, তার মানে হচ্ছে কি ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, শুধু কোলিসিস্টাইটিস না, ক্যালকুলাস ফরমেশন, ফরমেশন মানে তৈরি হওয়া আর কি। তাহলে হচ্ছে কি পাথর তৈরি হয়ে গেছে, বুঝছেন কি না? তাহলে এই জিনিসটা হলো যে আমার কোলিসিস্টাইটিস উইথ ক্যালকুলাস বা পাথর, হ্যাঁ, অর্থাৎ পাথর দ্বারা কোলিসিস্টাইটিস যেটা হয়েছে। আর এটা যদি না থাকে তার মানে হচ্ছে শুধুমাত্র কোলিসিস্টাইটিস হয়েছে। এখন আসেন ট্রিটমেন্ট অপশন, ম্যানেজমেন্ট, কিভাবে আপনি তাকে ভালো করবেন, হ্যাঁ, ওষুধ দিয়ে করবেন না অপারেশন দিয়ে করবেন, কোনটা করতে হবে? 1 নাম্বার 4টা ধাপ বলছিলাম না, ক্যালকুলাস, ক্যালকুলাস, তারপরে হচ্ছে যে অ্যাকিউট এবং ক্রনিক, 4টা জিনিস বলছি না। তাহলে ক্রনিকের ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে যে এর আগে কি ক্যালকুলাস ফরমেশন হয়েছিল কি না। তাহলে আমার তখন আবার সেম আলট্রাটা করাইতে হবে, করাই আমার ওই যে গলব্লাডার, বাইল ডাক্ট, বাইল ক্যানেল এগুলোর মধ্যেও পাথর আছে কিনা দেখতে হবে, বুঝছেন কিনা? ক্যালকুলাসের ক্ষেত্রেও সেম, কারণ হচ্ছে ক্যালকুলাসটা হচ্ছে প্রথমে পাথরটা তৈরি হয়, পাথরটা সরে যায়, মনে আছে নি? তাহলে এই দুই ক্ষেত্রে হচ্ছে কি আমার পুরো আলট্রাটা আবার রিকারেন্টলি করাইতে হবে, করাইয়া দেখবো যে অন্য কোথাও কোনো পাথর আছে কিনা। যদি থাকে তাহলে আমি অপারেটিভ সিস্টেমে চলে যাব, যদি না থাকে তাহলে হচ্ছে যে কি একই ট্রিটমেন্ট মোটামুটি। আর অ্যাকিউটের ক্ষেত্রে কি হলো? অ্যাকিউটের ক্ষেত্রে তো বলেই দিল শুধুমাত্র পোস্টেরিয়র ইকোজেনিক শ্যাডো এরকম একটা লেখা আসছে, তার মানে হচ্ছে কি তার কোনো পাথর নাই,
তাহলে পাথর নাই যেহেতু আমি তাকে সার্জারির অপশনে যাব না, তাহলে তাকে আমি ওরালি ট্রিটমেন্ট দেবো, কিংবা হসপিটালে স্টে করলে তখন আমরা ইনজেক্টেবল দিই। অতিরিক্ত ব্যথা যখন আমরা মুখে কি খাইতে দিব, মুখে খাইতে দিব না। তাহলে প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে যে কি, নাথিং বাই মাউথ বা এনপিও, হ্যাঁ, নাথিং পা ওরাল, এনপিও মনে থাকবো নি? আচ্ছা, পুরো পদ্ধতিটা আমি বলে দিই। হ্যাঁ, ট্রিটমেন্ট কয় ধরনের? 2 ধরনের। 1 নাম্বার হচ্ছে কনজারভেটিভ, 2 নাম্বার হচ্ছে অপারেটিভ। এক নাম্বার হচ্ছে কি, কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে আমরা ওরাল বা ইনজেক্টেবল যে ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে কনজারভেটিভ। 2 নাম্বার হচ্ছে অপারেটিভ। তাহলে আপনাদের কাছে অপারেটিভ অপশনটা এখন লাগতেছে না, লাগতেছে না। অপারেশন আমারও অপশন না, আপনারও অপশন না। তাহলে আমরা জানতে হবে কোনটা কনজারভেটিভটা। ঠিক আছে, কনজারভেটিভের মধ্যে আমরা প্রথমে কি করব? 1 নাম্বার ডায়েট, মানে খাবার দাবার। ডায়েট হচ্ছে কি, খাবারের সাথে সম্পর্ক। কি রাখবো আমরা? এনপিও রাখবো। এনপিও মানে হচ্ছে নাথিং পার ওরাল। কি রাখবো? এনপিও রাখবো। তাহলে কতক্ষণ রাখবো? যতক্ষণ পর্যন্ত ব্যথাটা সাবসাইড না হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ব্যথাটা সাবসাইড না হয়, মানে হচ্ছে ব্যথাটা পুরোপুরি না চলে যায়। পেশেন্ট যতক্ষণ পর্যন্ত কমপ্লেন করবে আমার ব্যথা আছে, এখনও ব্যথা আছে, ততক্ষণ পর্যন্ত মুখে কোনো খাবার দেওয়া যাবে না। ঠিক আছে, এটা বাড়িতে হোক হসপিটালে হোক। হসপিটালে যদি এটা খুব ভালো ম্যানেজ হয়, ঠিক আছে। বাড়িতে আপনি যতই বলেন সে কিন্তু বাসা যায় ঠিকই খাবে। ঠিক আছে, আসি আপনার বদনাম করবে, কী ওষুধ দিলাম মিয়া, কোনো কাম হইলো না, হ্যাঁ, এমনি করবো। তাহলে এটা 1 নাম্বার অপশন। 2 নাম্বার, তাকে তো আপনি মুখে কোনো খাবার দেন নাই, তাহলে তাকে বাঁচায় রাখতে হবে তো নাকি? তার সেলগুলো তো খাবারের প্রয়োজন আছে, কোষগুলো, যে শরীরে যে কোষগুলো আছে এগুলো খাবারের প্রয়োজন আছে না? শুধুমাত্র এই যে গল ব্লাডারের কোষে আমি মারার জন্য এই যে পুরো শরীরের কোষটা তো আমি কষ্ট দিতে পারি না। তখন কি দিতে হবে? একটা ইনফিউশন দেবেন। ইনফিউশন মানে হচ্ছে কি, স্যালাইন। ইনফিউশন মানে হচ্ছে কি, সোজা বাংলায় স্যালাইন। এখন কি স্যালাইন দেবেন, কাকে কোন স্যালাইন দেবেন, এখন তার হচ্ছে হিস্ট্রি নিতে হবে। তার ডায়াবেটিস আছে কি না, তার হাই প্রেশার আছে কি না। ঠিক আছে, যদি ডায়াবেটিস থাকে তাহলে কোনটা দেবেন? আমরা সচরাচর স্যালাইন দিয়ে হচ্ছে কি স্যালাইন দিই? হার্টসল দিই, এইচএস দিয়ে, দেখেন লেখা থাকে, মনে আছে না? বা দেখছেন কিনা কোথাও? তারপরে দেখবেন এরকম লেখা থাকে 5% ডিএনএস, লেখা আছে কিনা? তারপরে থাকে কি 5% ডিএ। তাহলে ডিএনএসের মধ্যে কি আছে? ডিএ আছে, মানে হচ্ছে কি গ্লুকোজও আছে, সাথে নর্মাল স্যালাইন আছে। আর ডিএতে শুধুমাত্র গ্লুকোজ আছে। আর হার্টসলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অনেকগুলো আয়ন পাওয়া যায়। তাহলে যাদের শুধুমাত্র ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা কোনটা দেব? নর্মাল স্যালাইন দিব। হ্যাঁ, 4 নাম্বার। আরেকটা হচ্ছে কি, নর্মাল স্যালাইন দিব। ডায়াবেটিস যাদের আছে তাদেরকে আমরা কি দিব? নর্মাল স্যালাইন দিব। এখন দেখেন, যাদের আবার প্রেশারের সমস্যা আছে, হাই প্রেশার আছে, তাদেরকে আমরা 5% ডিএনএস দিতে পারবো না, তাকে আমরা কোনটা দিব? হার্টসল দিব। ঠিক আছে, হার্টসল দিয়ে সাথে সাথে তার সাথে আমরা আরেকটা ভিটামিন যোগ করে দিতে পারি, যেমন হচ্ছে ভিটামিন B50, 40, এগুলো আমরা দেই না, ওই যে হলুদ কালার হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড দিতে পারি, মানে ভিটামিন সি দিতে পারি, ওটা হচ্ছে ভিন্ন হিসাব। তাহলে আমরা এখানে একটা ফ্লুইড দিব, 1 লিটার দিতে পারেন, এরপরে 2 লিটার দিতে পারেন, যতক্ষণ পর্যন্ত তার পেন না হয়। 3 লিটার পর্যন্ত দিন। তাহলে পুরো দিন যদি কারো হয়, স্টারভেশনে থাকতে হয়, তো না খায় থাকতে হয়, তাহলে পুরো দিনে কয় লিটার দিতে হবে ফ্লুইড? একবার 24 ঘন্টা, টোটাল কথা হচ্ছে 3টা ফ্লুইড দিতেই হবে। কয়টা? 24 ঘন্টার যদি কেউ এনপিও থাকে তাহলে হচ্ছে কয়টা দিবেন? 3টা। তাহলে প্রতি 8 ঘন্টায় কয়টা? একটা ফ্লুইড পাইলে মোটামুটি সে তার জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে, মানে তার কোনো সমস্যা হবে না শারীরিকভাবে, বুঝছেন কি না? তাহলে 8 ঘন্টায় 1 লিটার, হ্যাঁ, 16 ঘন্টায় 2 লিটার, 24 ঘন্টায় 3 লিটার ফ্লুইড। সচরাচর এগুলো 6 থেকে 7 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়। অ্যাকিউট কোলিসিস্টাইটিস বলেন আর যাই বলেন, হ্যাঁ, কয় ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়? 6 ঘন্টার মধ্যে। 6 ঘন্টা যদি আমি না খাওয়াই দিই সচরাচর ভালো হয়ে যায়। তো আমরা তখন অর্ডার লেখার সময় 1 লিটার ফ্লুইডই অর্ডারে দিই, ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। 3 নাম্বার আসেন, তার যেহেতু একটা ইনফেকশন হয়েছে, এই ইনফেকশনটাকে আমার নর্মাল ওষুধে কি ভালো হবে? নর্মাল ওষুধে ভালো হবে না। তাহলে নর্মাল ওষুধে যদি ভালো না হয়, এখানে আমার একটা অ্যান্টিবায়োটিক চয়েস করতে হবে, ঠিক আছে? এই অ্যান্টিবায়োটিকটা কি দিবেন?
ইনজেক্টেবল দিবেন, যেহেতু সে এনপিও আছে, মুখে খাবার দেওয়া যাবে না, তাহলে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেবেন। মেট্রোনিডাজল দেবেন, মেট্রোনিডাজল। মেট্রোনিডাজলের একটা স্ট্রেংথ, সেটা হচ্ছে 500 মিলিগ্রাম বাই 100 ml, মানে 500 মিলিগ্রাম পাওয়া যায় কত ml এর মধ্যে? 100 ml এর মধ্যে 500 মিলিগ্রাম পাওয়া যায়, বুঝছেন? একটা স্ট্রেং, মেট্রোর আর কোনো স্ট্রেং নেই অন্য অন্য ড্রাগের মতো। হ্যাঁ, যেমন সেফট্রিয়াক্সনের হচ্ছে আপনার 750, তারপর হচ্ছে 1000 গ্রাম, 2000 গ্রাম, হ্যাঁ 1500 গ্রাম, এগুলো হয়। কমনলি হচ্ছে যে কি 1000 এবং 2000, এটা কমন আর কি। আচ্ছা, তাহলে এটা কয় বেলা দিবেন? মেট্রোনিডাজল ডোজ বলতে ওই দিনে বলে দিয়েছিলাম। চাচা বলেন, চাচা বলে দেয় সব কিছু। আরে দাঁড়ান না, একবার না, এদের একবারে বললেন। মেট্রোনিডাজল কয়বার দিন, কয়বার? ফিলমেট কয়বার খান? ফিলমেট কয়বার খান? 3 বার খান। ফ্লাজিল কয়বার খান? 3 বার খান। 3 বার না? মেট্রো কয়বার খান? 3 বার খান। তো ইঞ্জেকশনে কি দোষ করছে? ইঞ্জেকশনে তো সেম জিনিস, স্ট্রেংথ তো সেম। তাহলে এটা টিডিএস। টিডিএস মানে কি? এটা মানে বুঝেন নি? টিডিএস এটা রোমান সংখ্যা। টিডিএস মানে হচ্ছে 3 বেলা, ঠিক আছে? আপনারা এটা হলে লিখে দেবেন, তাইলে হবে। এটা হলে তাহলে ইঞ্জেকশন দিলেন। এরপরে 4 নাম্বার একটা পিপিআই দিবেন। পিপিআই হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, মানে গ্যাস্ট্রিক ওষুধ সোজা বাংলা। হ্যাঁ, গ্যাস্ট্রিক ওষুধ কোনটা দিবেন? ইসোমিপ্রাজল। কোম্পানির নাম লিখলাম না আর কি, পরে বলবেন যে ভাই মনে হয় এই কোম্পানির লোক। হ্যাঁ, তাহলে এই কারণে আমি কোম্পানির নাম লিখতেছি না। কোম্পানির নাম যেমন আপনি লিখতে পারেন সার্জেল, একবারে কমন যেটা, ম্যাক্স প্রো আছে, অথেরা আছে না, র্যামো আছে, ইসোপ্রাল আছে, হ্যাঁ, তারপরে ইসোরেক্স আছে, হ্যাঁ, ইসোরাল আছে, অনেকগুলো আছে, হ্যাঁ, ফিনিক্স আছে, প্যান্টোনিক্স আছে না। আমরা ওটা দিলাম না, আমরা জাস্ট ইসোমিপ্রাজল বলে দিলাম। আপনার যেটা ইচ্ছা আপনি ইসোমিপ্রাজল। ইনজেক্টেবল কয় এমজি থাকে? 40 মিলিগ্রাম থাকে। ইনজেক্টেবলের একটাই স্ট্রেংথ 40 মিলিগ্রাম। এখন যদিও 2-1টা কোম্পানি 20 মিলিগ্রাম বের করছে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার জন্য সুবিধা হয়, নাহলে ওই যে এটা হাফ বায়াল দিতে হয় আর কি। তাহলে এটা আমরা 1 বায়াল দিলাম, ঠিক আছে। 5 নাম্বার, যার খাবার হজম হয় না, তার একটু বমির ভাব থাকার সম্ভাবনা আছে কি নাই? থাকে না? খুব কমনলি থাকে। সে কমপ্লেন করুক আর না করুক, আপনি একটা অনডানসেট্রন দিবেন। অনডানসেট্রন। ইমিস্টেটের কথা মনে আছে না? ইমিস্টেট, এই ইমিস্টেটটা হচ্ছে এটা। হ্যাঁ, এটার ডোজ হচ্ছে 8 মিলিগ্রাম বাই 4 ml। 8 মিলিগ্রাম বাই 4 ml। এটা আপনি স্টেট ফর্মে দিবেন, এরপরে এসওএস রাখবেন। স্টেট মানে হচ্ছে এখন, এসওএস মানে হচ্ছে প্রয়োজনে, ঠিক আছে? কারণ সে তো এটা আপনার কাছে কমপ্লেন করে নাই। করছে কমপ্লেন তো করে নাই। আর ইসোমিপ্রাজল কয় বেলা দিবেন? ওয়ান্স ডেলি অথবা বিডি। হ্যাঁ, বিডি মানে হচ্ছে 2 বেলা। কোনটা? অনডানসেট্রন, ONDANSETRON। ইমিস্টেটের কথা মনে রাখলে হবে। হ্যাঁ, যে একটা বমির ওষুধ দিব আমি। হ্যাঁ, এটাও কিন্তু ইনজেক্টেবল। এখন আসেন, সে তো ব্যথার কমপ্লেন করছিল না, তাহলে ব্যথার জন্য কি দিবেন? লিখছেন এগুলা? ব্যথার ক্ষেত্রে কেউ যদি আপার অ্যাবডোমিনাল পেন স্পেসিফিকলি বলে, উপরের দিকে, পেটের উপরের দিকে বলে, তখন কখনোই আমরা কিটোরোলাক দিব না। কি দিব না? কিটোরোলাক দিব না। কিটোরোলাক কি করে? ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়। কি বাড়ায়? ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়। গ্যাস্ট্রিক ইরিটেশন করে। কি করে? গ্যাস্ট্রিক ইরিটেশন মানে হচ্ছে আমার স্টোমাকটা আছে না, স্টোমাকটা হচ্ছে কি স্থিতিশীল থাকতে দিবে না, তাহলে গ্যাস্ট্রাইটিস হবে, মানে হচ্ছে কি এখানে ইনফ্লামেশন শুরু করে দেবে। সাথে হচ্ছে যে হার্টের জন্য কিটোরোলাক কিন্তু ভালো না, ঠিক আছে? তাহলে কেউ যদি বলেই ফেলে যে আমার এই জায়গাটাতে ব্যথা, আর কোথাও ব্যথা নাই, তাহলে তাকে আমরা কিটোরোলাক দিব না। আর কেউ যদি এসে বলে যে আমার পুরো পেটে ব্যথা, বুঝতেছি না কোন জায়গায় ব্যথা, তখন আপনি কিটোরোলাক দিতে পারেন, ইনজেক্টেবল। হ্যাঁ, কিন্তু এখন কোনটা দিবেন? এখন দিবেন হচ্ছে বিসেট, এলজিন, এগুলো আছে না? হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, তাহলে আমরা কি দিব? এটা ট্রাইমোনিয়াম। এটা মূল কথা, বাজারে যেটা পাওয়া যায় বিসেট, এলজিন, ভিসেরালজিন, হ্যাঁ, কমন হচ্ছে এইগুলা মোটামুটি। হ্যাঁ,
এগুলো তো এর বাইরে তো মোটামুটি খুব কম পাওয়া যায়, তাহলে এগুলো আমরা দিব একটা। হ্যাঁ, এটা ইনজেক্টেবল যখন হয় তখন এটার এমজি হয়ে যায় 5 মিলিগ্রাম, ওরাল যখন হয় তখন 50 মিলিগ্রাম। বিসেট যখন আমরা মুখে খাই তখন 50, কিন্তু ইনজেক্টেবল হলে 5 মিলিগ্রাম। তাহলে এটা আমরা কয় বেলা রাখবো? এটাও সেম 3 বেলা রাখবো, কারণ তার ব্যথার কমপ্লেনই থাকবে। হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এখন আসেন, আমি এখানে মেট্রোনিডাজল ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক কেন দিব না? শুধু একটা অ্যান্টিবায়োটিকের কথাই কেন বলা হয়েছে? আমি তো এখানে সেপ্ট্রাক্সন দিতে পারতাম। যেহেতু হসপিটালে ভর্তি কিংবা আপনার কাছে আসছে দামি ওষুধ, সেপ্ট্রাক্সন না দিয়ে আমি কেন, আবার সুবিধাও আছে, আমি 2 গ্রাম দিলে ওয়ান্স ডেলি দিতে পারতেছি, কিন্তু এটা 3 বেলা দিতে হচ্ছে। কেন সেপ্ট্রাক্সন না দিয়ে এটা দিলাম বলেন তো? আস্তে আস্তে ভালো হওয়ার জন্য না, মানে কারণ আছে অবশ্যই, কেউ বলতে পারবেন নি? আচ্ছা, আমাদের এই যে অ্যাবডোমেন আছে না, অ্যাবডোমেনের মধ্যে নর্মালি কিছু ব্যাকটেরিয়া থাকে। নর্মালি কি থাকে? কিছু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো যখন তার স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখনই হচ্ছে মূলত ইনফ্লামেশনগুলো খুব বেশি হয়, ব্যথার কারণ হয়। এরকম কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন ধরেন ইকোলাই, নাম শুনছেন কি না? ইশেরিকিয়া কোলাই, এটা পাউরুটির মধ্যেও পাওয়া যায়, যে কারণে হচ্ছে কি পাউরুটিটা ফুলে না? পাউরুটি কি ফুলে থাকে না নর্মাল থাকে? বিস্কিটের মতো থাকে, ফুলে থাকে না? এই ফুলের জন্য একটা ব্যাকটেরিয়া ইউজ করা হয়, ওটা হচ্ছে ইস্ট বলা হয় আর কি, বাংলায় ইস্ট বলা হয়। এটার মূল নাম হচ্ছে কি ইশেরিকিয়া কোলাই। কি? এই তো, হ্যাঁ, ইস্ট বলে। হ্যাঁ, এটার মূল নাম হচ্ছে ইশেরিকিয়া কোলাই। এটা মূলত কোথায়? কোলাই মানে হচ্ছে কি কোলন। কোলাই মানে কি? কোলন। তাহলে কোলনটা আমাদের কোথায়? ইন্টেস্টাইন না? কোলন মানে হচ্ছে ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইন থাকে নিচের দিকে, সে ওইখানে থাকার কথা, কিন্তু সে চলে আসছে কোথায়? আমার গল ব্লাডারে চলে আসছে। তাহলে গল ব্লাডার হচ্ছে উপরে, ধরেন ইন্টেস্টাইন হচ্ছে এদিকে নিচে। তাহলে এইখানে হচ্ছে যে আমার ইশেরিকিয়া কোলাই, এই ব্যাকটেরিয়াটা থাকার কথা। এটা একটা ব্যাকটেরিয়া, এটা এখানে থাকার নর্মাল, কিন্তু এটা যদি এখানে চলে আসে তখন কিন্তু অ্যাবনর্মাল। বুঝছেন কি না? ধরেন এই যে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে না ছাত্রদের সাথে, পুলিশ বলেন ছাত্ররা বলেন, ছাত্ররা নর্মালি কোথায় থাকার কথা? স্কুলে থাকার কথা। তারা একটা ন্যায্য দাবি নিয়ে কোথায় আসছে? মাঠে আসছে। তাহলে তখনই হচ্ছে যে একটা ভায়োলেন্স সৃষ্টি হয়েছে। কাদের সাথে? সরকার দলীয় লোক অথবা পুলিশের সাথে। তারা কি আসলে মানে ন্যায্য অধিকারের জন্য নাম ছিল না সরকার পতনের জন্য নাম ছিল? ন্যায্য অধিকারের জন্য নাম ছিল না। এই জিনিসটা হচ্ছে কি সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা ছড়াইছে। বলছে না তৃতীয় পার্টি আসছে, তৃতীয় পার্টি কিন্তু সরকার নিজেই, সরকার নিজে না। তার এই দাবিটা যদি আপনারা প্রথমেই যদি মানে নিতেন, তাহলে কি এতগুলো হত হইতো? আপনার এই যে মানে গদি নড়ে যাবে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসার কথা ছিল না। তাহলে একটা ন্যায্য অধিকার আমি আগে মানবো না কেন? সে তো অন্যায় অধিকার চায় নাই কিছু। এই সেম জিনিসটা যখন এখানে থাকার কথা, সেনাবাহিনী এখানে থাকার কথা চলে আসছে এখানে, ঠিক আছে, তখনই হচ্ছে যে মূল ঝামেলাটা হয়। বুঝছেন? এই ঝামেলাটা এই ব্যাকটেরিয়াগুলো মারার জন্য, হ্যাঁ, সমূলে নির্মূল করার জন্য যে অ্যান্টিবায়োটিকটা কাজ করে সেটা হচ্ছে মেট্রোনিডাজল, একমাত্র অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটার সাথে আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন। কোনটা দিতে পারেন? লিভোফ্লক্সাসিন। কিন্তু লিভোফ্লক্সাসিনের ইনজেক্টেবল হয় না, হ্যাঁ, আনকমন আর কি। তাহলে কমন কোনটা? মেট্রোনিডাজল। এই কারণে আমরা মেট্রোনিডাজল চুজটা করি। সিপ্রো এখানে দেওয়া যাবে না, কারণ সিপ্রো হচ্ছে যে আমাদের এই যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মারতে পারবে না। বুঝছেন? সিপ্রো কোথায় কাজ করবে? যদি লোয়ার অ্যাবডোমেনের পেইন হয়, লোয়ার অ্যাবডোমেনে কোনো কারণে পেইন হচ্ছে কিংবা ডায়রিয়া হয় তখন আমরা হচ্ছে কি সিপ্রো দিতে পারি। মেট্রো কিন্তু ডায়রিয়াতে খুব কম কাজ করে। তারপর আমরা কেন দিই? সিপ্রোর সাথে মেট্রো যখন একসাথে হয় তখন ভালো কাজ করে, দুই বন্ধু মিলে একসাথে কাজ করতে পারে। সিঙ্গেল মেট্রো কাজ করবে না। তাহলে হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা না, এটা আমরা প্রসঙ্গে ছিল, এটা শেষ। যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা জীবনে এটা বলবে না যে তৃতীয় পক্ষের আন্দোলন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝছেন নি কেন মেট্রোনিডাজল দেওয়া হয়েছে? আর আচ্ছা, এখন যদি আসে কেউ যদি লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, তখন হচ্ছে যে এই যে ভিসেরাল জেন বা আমরা বিসেট দিচ্ছে না, এগুলোর সাথে আবার কি দিবেন? কিটোরোলেকটাও অ্যাড করে দিয়ে দিবেন। ঠিক আছে, মনে থাকবে না। ইনজেক্টেবল কিটোরোলেক ইনজেক্টেবল হচ্ছে 30 mg পাওয়া যায়, আর ওরাল হচ্ছে 10 mg। এটা হলো যে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট। এখন আপনি তাকে কি কি জিনিস নিষেধ করে দেবেন যে এই জিনিস আপাতত কিছুদিন খাবেন?
এই যে এটাই তো আমরা বলতেছি, তো শেষ করি, কনজারভেটিভ শেষ করি, আমরা এখন অপারেটিভে আসি নাই। তাইলে ওনাকে যখন বাড়িতে পাঠাবেন আপনি কি বলবেন, কি খাবেন কি খাবেন না বলেন? সরাসরি সে তো ফ্যাট চিনবে না, আপনি কীভাবে বলবেন? আপনি বলবেন যে মাংস কম করে খাবেন, হ্যাঁ, ডিম তো, ডিমে তো বেশিরভাগই প্রোটিন, ডিমের কুসুম বাদ দিয়ে ডিম খাইতে পারবে, হ্যাঁ, দুধ কম খাইতে বলবেন, ঠিক আছে, ভাজা পোড়া বেশি খেতে বলবেন নাকি কম খাইতে বলবেন, এইগুলা, হ্যাঁ, আর একটু ব্যায়াম করতে বলবেন, যে হাঁটাচলা করবেন। কারণ কি আমরা তো জানি যে ফ্যাটি মানুষদের একটু কোলেস্টেটিস হওয়ার চান্স বেশি থাকে, তাহলে ব্যায়ামের কথা বলে দেবেন। এইগুলো হচ্ছে এটা। এখন ধরেন এরপরেও কারো সুস্থতা আসতেছে না, সে কিছুদিন ভালো ছিল, এরপরে আবার আসতেছে আপনার কাছে, বারবার আসতেছে, তাহলে বারবার যখন আসবে তখন তাকে আপনি কি বলবেন, যে অপারেটিভে চলে যেতে বলবেন না? কারণ তারা তো আপনি বারবার এই ট্রিটমেন্ট দিয়ে ফালাই রাখলে লাভ নাই, আলটিমেটলি তার এটা গ্যাংগ্রেনাস হয়ে পচে যাচ্ছে ভিতরে, ঠিক না? বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, ব্যথা যেহেতু বারবার আসতেছে তার মানে হচ্ছে কি তার এটা পচনশীল, হ্যাঁ, মানে পচে যাচ্ছে। তখন আমরা হচ্ছে কি অপারেটিভের কথা বলবো, তখন সার্জনের কাছে রেফার করে দেবো। তাহলে সার্জন তখন কি করবে? দুইভাবে অপারেশন করা যায়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে যে ওপেন কোলেসিস্টেক্টমি, তাহলে দুই নম্বর কি বলছিলাম? অপারেটিভ। তাহলে অপারেটিভের এক নম্বর যদি ধরি সেটা হচ্ছে কি ওপেন কোলেসিস্টেক্টমি। দুই নম্বর হচ্ছে ল্যাপারোস্কোপিক, যেটা ল্যাপকল বলা হয় আর কি, হ্যাঁ, ল্যাপারোস্কোপিক। মাঝখানে একটা ও আছে, তাহলে এই যে সিস্টেকটমি মানে কি? টমি মানে হচ্ছে কেটে নিয়ে আসা, টমি মানে কি কেটে বের করে নিয়ে আসা। তাহলে ওপেনভাবেও নিয়ে আসতে পারে, আবার হচ্ছে ল্যাপারোস্কোপিক মেশিন দিয়েও নিয়ে আসতে পারে, যেটা বলা হচ্ছে কি না কেটে ফুটা করে নিয়ে আসা। এরকম একটা কথা আছে না, যে আমার এটা আমি কাটবো না, ফুটা করে নিয়ে আসবো, এটা হচ্ছে দ্বিতীয়টা ল্যাপারোস্কোপিকটা। আর ওপেনটা হচ্ছে আমি ওপেন অ্যাবডোমেনটা মাঝখান দিয়ে কাটবো, কেটে পুরো গলব্লাডারটা লিভার সহ বের করে আমি শুধু গলব্লাডারটা কেটে নিয়ে আসবো, এরকম। এটা হচ্ছে ওপেন কোলেস্টেটমি। দুইটা অপশন আছে, হ্যাঁ। তাহলে এই দুইটা অপশনের মধ্যে ভালো কোনটা? অবশ্যই সার্জারি কখনোই কাম্য না কারোর জন্য, কিন্তু যদি করতেই হয় এই দুইটা অপশনের মধ্যে কোনটা ভালো? দ্বিতীয়টা ভালো। কেন ভালো? এটা হচ্ছে আপনার কেন ভালো এটা কিন্তু জানার জিনিস। এক নম্বর হচ্ছে কি লেস হসপিটালে স্টে, মানে হসপিটালে আপনাকে কম থাকতে হবে, এক। দুই নম্বর হচ্ছে ইনফেকশন হওয়ার, মানে সেলাইয়ের জায়গায় বলে না ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হওয়ার চান্স কম না? আচ্ছা, আর কি জিনিস? ব্যথা কি খুব বেশি থাকবে? 4টা ফুটে ব্যথা বেশি না, একবার মাঝখান থেকে কেটে ফেললে ব্যথা বেশি হবে, তাহলে ব্যথা কম হইলো। এই জিনিসগুলোর জন্য আমরা চিন্তা করবো টাকা একটু বেশি, ওপেন থেকে এটা একটু টাকা বেশি, তাহলে ল্যাপারোস্কোপিকটা আমরা সবসময় কি বলবো সাজেস্ট করব। ওপেন করলেও সেই 25 থেকে 30,000 টাকা নিয়ে যাবে সার্জন, ল্যাপারোস্কোপিক করলে নাইলে 25, যে হসপিটালে 25 নেয় ওই হসপিটালে 30 নেবে। তাহলে 5,000 টাকা 6,000 টাকার জন্য আমি শুধু নিজের এত বড় ক্ষতি করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটাই হচ্ছে কোলেসিস্টাইটিস। এখন আসেন, এই কোলেসিস্টাইটিস তো আমরা শিখলাম। এখন যখন কোলেসিস্টাইটিসের যে ক্যালকুলাস যে ফর্মটা বলছিলাম না, পাথর দ্বারা যদি কোলেসিস্টাইটিস হয়, এই পাথরটা কোনো কারণে যদি বাইল ডাক্টের মুখে চলে যায়, কোথায়? বাইল ডাক্টে চলে যায়, কোথায়? বাইল ডাক্টে চলে যায়, তখন এটারে বলা হয় কোলেডোকোলিথিয়াসিস। কি বলা হয়? ক্যালকুলাস কোলেসিস্টাইটিসের ক্যালকুলাসটা যদি বাইল ডাক্ট বা বাইল ক্যানেলে চলে যায়, এখান থেকে ক্যালকুলাসটা কোথায় চলে যায়? বাইল ডাক্টে যদি চলে যায়, তখন এটার আমরা বলবো হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস। এখানে লিথিয়াসিসের এটা হচ্ছে কি গ্রিক নাম, কি নাম? গ্রিক নাম। এই লিথিয়াসিস মানে হচ্ছে স্টোন মানে তো বুঝেনি পাথর, হ্যাঁ। তখন কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই, ঠিক আছে?
পাথর দ্বারা যখন হয়ে যাবে এবং এটা যখন বাইল ডাক অথবা বাইল ক্যানেল অবস্ট্রাকশন করে ফেলবে, তখন আর কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট কাজে আসবে না। তখন আপনার মেট্রোনিডাজল দিয়ে কোনো লাভ হবে না, কিটোরিলাক দিলেও ব্যথা কমবে না, তারপরে বিসরালজিন দিলেও ব্যথা কমবে না, পিপিআই দিলেও কোনো কিছু দিয়ে তার ব্যথা আর কমবে না। সর্বোচ্চ কি হইতে পারে, এই ওষুধগুলো দিলে একটু কম অনুভূত হবে কিন্তু ব্যথা আর যাবে না। তখন অপারেশন ছাড়া আর কোনো গতি নাই, ঠিক আছে। তখন কি করে, বাইল ডাক কি কেটে ফেলে, বাইল ডাক কাটা যায় না। হ্যাঁ, আমরা হচ্ছে কি তখন ওইখান থেকে বাইলগুলা পাথরগুলো বের করে নিয়ে আসে স্যারেরা, নিয়ে আসার পরে শুধুমাত্র গলব্লাডারটা কেটে দেয়, বুঝছেন কি না। তাইলে লিভার থেকে বাইল তখন সরাসরি বাইল ডাকটা চলে আসবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তাহলে 5 থেকে 6 মাস তখন আপনাকে চর্বি জাতীয় খাবার টোটালি অফ রাখতে হবে অপারেশনের পরে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারো যদি হয় এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, গলব্লাডার তো আর নতুন করে আসবে না, আপনার জন্য চর্বি খাওয়া হারামের মধ্যে পর্যায়ে চলে যায় আর কি, কিন্তু খাইতে হবে, বেঁচে থাকার জন্য চর্বি লাগবেই। হ্যাঁ, আচ্ছা, এটা একটা জিনিস গেল। এখন আসেন, অবস্ট্রাক্টেড জন্ডিস নামে একটা টার্ম আছে, শুনছিলেন কিনা? অবস্ট্রাক্টেড জন্ডিস, জন্ডিস হয় না, জন্ডিস দেখবেন বলবে যে পেটে ব্যথা কিন্তু তার জন্ডিস ধরা পড়তেছে, উপরের দিকে পেটে ব্যথা কিন্তু তার শরীর হলুদ হয়ে গেছে। এটার কারণে হচ্ছে যে যখন গলব্লাডার থেকে ক্যানেলটা ব্লক হয়ে যায়, হ্যাঁ, এটা ধরেন হচ্ছে কি বাইল ক্যানেল, এখানে পাথর আসি ক্যানেলটা একবারে ব্লক করে ফেলছে, তাইলে তার বাইলগুলো কি বের হতে পারতেছে, তখন গল ব্লাডারে সব বাইল রয়ে গেছে, লিভার থেকে তৈরি হয়ে গল ব্লাডারে রয়ে গেছে, তাহলে গল ব্লাডার পুরা ইনফ্লাম পুরো একবার পুরোপুরি হয়ে অথবা বাস্ট হয়ে যেতে পারে। এতগুলো বাইল তো সে ধরে রাখবে না, বাস্ট হয়ে গেল, তাহলে গল ব্লাডার তো শেষ, এই জায়গাটাও বন্ধ হয়ে আছে। তখনই হচ্ছে যে কি আপনার বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, বডিতে কি বেড়ে যায়, বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়। এটারে বলা হয় অবস্ট্রাক্টেড জন্ডিস। কি বলা হয়? অবস্ট্রাক্টেড জন্ডিস। কার কারণে হয়েছে? ওই সেম কোলিস্টাইটিসের কারণে হচ্ছে, ঠিক আছে, মনে থাকবে না। এখন আসেন, এই যে আপার অ্যাবডোমিনাল পেইন শুধুমাত্র কি কোলিস্টাইটিসের কারণে হয় নাকি আরও কোনো কারণ আছে? আর কি কারণে হইতে পারে? প্যানক্রিয়াটাইটিসের কারণে হইতে পারে। কি কারণে হতে পারে? প্যানক্রিয়াটাইটিসের কারণে হতে পারে। তখন কিন্তু সাইন আরেকটা আছে, ওটা হচ্ছে কি মোহাম্মদিয়াস প্রেয়ার সাইন। মোহাম্মদিয়াস প্রেয়ার সাইন, ওটা হচ্ছে রুগী যখন নামাজের মতো করে বসে সেজদার মতো করে বসবে তখন হচ্ছে ব্যথাটা চলে যাবে, একবারে নাই হয়ে যাবে, কিন্তু আবার যখন দাঁড়াবে আবার আগের মতো ব্যথা হয়ে যাবে, ওই সাইনটা পজিটিভ থাকবে। তাহলে এটার সাথে এই সাইনের তফাৎ আছে না? মরফিন সাইনের তফাৎ আছে। মরফিন সাইন হচ্ছে আপনি চাপ দিলে বুঝবে, নর্মালি কিন্তু বোঝা যায় না, ঠিক না? আর ওটা হচ্ছে পেশেন্ট নিজে নিজে বলবে যে আমি নামাজে গেলে সেজদায় গেলে ভালো লাগে, এরকম বলে কি না? অনেকেই বলবে, দেখবেন যে রোগীরা আসি বলবে। হ্যাঁ, তাহলে ওইটা একটা। আর কি হইতে পারে? আর হইতে পারে পেপটিক আলসার ডিজিজ, ওইটার কারণে এই জায়গায় ব্যথা করতে পারে না, ব্যথা করতে পারে। তখন কীভাবে বুঝবেন? ওই যে খাওয়ার আগে না খাওয়ার পরে ব্যথা, এই কোশ্চেনগুলো, লিডিং কোশ্চেনগুলো আপনাকে করতে হবে। পেশেন্ট আসি আপনারা বলবেন আগে ব্যথা করে পরে ব্যথা করে, জীবনেও বলবে না। তাহলে ব্যথা নিয়ে আসলে আপনি নিজে খুঁটিনাটি জিজ্ঞেস করে বের করতে হবে, বুঝছেন কিনা? তাহলে খাওয়ার আগে যদি খুব বেশি ব্যথা হয় তাহলে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আর তখন দেখবেন এনিমিয়া আছে কিনা। এনিমিয়া কোথায় দেখে? সচরাচর আপনার সামনে একজন রুগী আসছে, আপনি এনিমিয়া দেখবেন কোথায় দেখবেন? চোখে দেখবেন। হ্যাঁ, চোখের এই যে এভাবে দিয়ে বলবেন যে বাবা আপনি একটু উপরের দিকে তাকান, উপরের দিকে তাকালে দেখবেন যে আপনার স্ক্লেরাটা দেখবেন সাদা হয়ে আছে, তখন এনিমিক পেশেন্ট। হ্যাঁ, পেল কালার আর কি বলা হয়, পেল কালার মানে সাদা হয়ে যাওয়া, সোজা কথা হচ্ছে কি সাদা হয়ে যাওয়া, তাহলে এনিমিক থাকবে। পেপটিক আলসার ডিজিজে এনিমিয়া কমন, কারণ হচ্ছে কি তার ব্লিডিং হয়। পেপটিক আলসার ডিজিজে কী হয়? ব্লিডিং হয়। ব্লিডিং হলে রক্ত কমে যায় না, তাহলে রক্ত যদি কমে যায় তাহলে তো এনিমিয়া দেখা দেবে। রক্ত কমে যাওয়া মানে কি? হিমোগ্লোবিন কমে যাওয়া না, হিমোগ্লোবিন কমে যাওয়া মানে কি? এনিমিয়া। তাহলে কোলিস্টাইটিসে কিন্তু এনিমিয়া নাই, কোলিস্টাইটিসে কিন্তু খাওয়ার আগের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক কখন? খাওয়ার পরে, মনে থাকবে না। তাহলে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনার ক্লিনিক্যালি আলাদা করতে হবে, এরপরে পরীক্ষা নিরীক্ষা করাইতে হবে। এখন আসেন, কোলিস্টাইটিসে আরও কিছু পরীক্ষা আছে, যারা টাকার টুকা আছে তাদেরকে আমরা শুধুমাত্র বলছিলাম কি যাদের টাকা নাই তাদেরকে কি পরীক্ষা করাবো, শুধু বলছে একটা আলট্রা করাবো, কিন্তু যাদের বাকি সব আছে, হ্যাঁ, তাদের নিজের জন্য কি করবেন? নিজের জন্য তো কিছু জিনিস দরকার আছে, নিজের জন্য তো কিপটামি করে লাভ নাই, লাভ আছে না। তখন একটা ব্লাড টেস্ট করাবেন, সেটা হচ্ছে কি কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে হচ্ছে কি সিবিসি যেটা বলে। সিবিসি করলে কি জিনিসটা দিয়ে বুঝবেন যে তার কোলিস্টাইটিস হয়েছে? তখন দেখবেন যে লিউকোসাইট বেড়ে যাবে, মানে হচ্ছে ডব্লিউবিসি কাউন্টটা বাড়তে থাকবে। যে কোনো ইনফ্লামেশনে কি হয়? ডব্লিউবিসি কাউন্ট বাড়তে থাকে। আপনি শুধু একটা আলটার উপর ডিপেন্ড করে নিজের ক্ষতি তো করবেন না, যে আলটাটা এটা বলছে, এটা ভুলও তো হইতে পারে। তখন আপনি ব্লাড কাউন্টটা করবেন, করে দেখবেন যে আসলে না, ইনফ্লামেশন তো আছে, ডব্লিউবিসি বাড়তি আছে, এটা একটা জিনিস, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এক্স রে একটা করতে পারেন, এক্স রে অফ হোল অ্যাবডোমেন। হ্যাঁ,
এই এক্সরেটা হচ্ছে কি শোয়াই, নর্মালি হচ্ছে কি শোয়াই অ্যাবডোমেনের এক্সরেগুলো শোয়াই করে না, এটা হচ্ছে দাঁড়াই করবেন। দাঁড়াই করলে হচ্ছে পাথরগুলো বোঝা যায়, একবারে হাত দিয়ে গুনতে পারবেন, একটা দুইটা তিনটা এরকম করে গোনা যায়, ঠিক আছে। তাহলে আমি একটা এক্সরে করতে পারলাম, বুঝছেন কি না? তাহলে এই টেস্টগুলো সাথে করতে পারি। এরপর যদি ধরেন যে না আপনার পাথর কনফার্ম হয়ে গেছে, তখন তো জি এর জন্য মানে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য অ্যানেস্থেসিয়ার কিছু টেস্ট আছে, এগুলো আপনি চাইলেও করাইতে হবে, না চাইলেও করতে হবে, নাহলে আপনারা কোনো সার্জন অপারেশন করবে না। আপনি ফিট কিনা ওটা জানার জন্য জি এর ইয়াগুলো জানেন কিনা, কি কি টেস্ট করতে হয় একটা অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য, জানেন? আচ্ছা ঠিক আছে, আমি জানাই দিই, যদিও এটা প্রসঙ্গমতো না, বাইরের জিনিস, এগুলো করতেই হবে নিজেদের জন্য। হ্যাঁ, জিএ মানে জেনারেল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, ইনভেস্টিগেশন ফর জিএ ফিটনেস, মানে আপনি ফিট কিনা অপারেশনের জন্য কিছু টেস্ট, এগুলা আপনি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। 1 নাম্বার, এই যে একটু আগে বলছিলাম সিবিসি। 2 নাম্বার ব্লাড গ্রুপিং, জানা থাকলে তো ভালো, না থাকলে করতেই হবে। উইথ আরএস টাইপিং, মানে পজিটিভ না নেগেটিভ ওটা জানার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এসবিএস এজি, ওই যে হ্যাপাটাইটিস আছে কিনা আমাদের, ওটা দেখার জন্য। কারণ এটা যখন, এটা কেন করে, এটা যে সার্জনের নিজের সেফটির জন্য, নাহলে এটা করা লাগতো না। আপনার হ্যাপাটাইটিস আছে, সার্জনের কোনো লস আছে? এটা তো সার্জনের কোনো লস নাই। কারণ হচ্ছে এই যে এখান থেকে আপনারা যখন কাটবে, একটা প্রিক যদি ওই ব্লেড দিয়ে সার্জনের হয়, তাহলে সার্জনের নিজের হ্যাপাটাইটিস হয়ে যাবে, বুঝছেন কি না? এই জন্য এটা সার্জন সেফটির জন্য এটা করা হয়। দেখবেন অনেকে সিবিজি করে না, আচ্ছা ঠিক আছে হিমোগ্লোবিনটা পরে করে নিয়ে, এখন তো আমি দেখছি রক্ত লাগবে না, এরকম বলে কি করে, আচ্ছা ঠিক আছে এটা ছাড়া আমি অপারেশন করে ফেলবো, ব্লাড গ্রুপিং ছাড়া আমি করে ফেলতেছি, আপনি মুখে বলছেন তো করে ফেলতেছি, কিন্তু দেখবেন যে এটা ছাড়া অপারেশন করে না, দেখবেন সিজারের ক্ষেত্রে এটা ছাড়া অপারেশন করে না, দেখেন। আচ্ছা, এরপরে বিডিআরএল এর কথা বলা হয়, যদিও বিডিআরএল তেমন একটা স্পেসিফিক না, ইউরিনারিটা ইম্পর্টেন্ট। এরপরে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ফাংশন ভালো আছে কিনা এটা দেখার জন্য সিরাম ক্রিয়েটিনিনটা করা হয়। এটা ওই দিন বলছিলাম 1 পর্যন্ত মোটামুটি নর্মাল, 1.1 পর্যন্ত নর্মাল। হ্যাঁ, এর উপরে গেলে মোটামুটি 1.5 বা 6 হয়ে গেলে তখন আর অপারেশন তেমন একটা করে না, ওষুধ দিয়ে নর্মালে আসলে তারপরে করা হয়, ঠিক আছে। তাহলে সিরাম ক্রিয়েটিনিনটা করা হয়। তারপরে হচ্ছে যে একটা ইসিজি করা হয়, আপনার হার্টটা মোটামুটি ভালো আছে কিনা, যদি আপনি 40-এর নিচে হন। যদি 40+ বয়স হয়, সাথে কি যোগ হবে, ইকোকার্ডিওগ্রাফি। তাহলে 40-এর নিচে হলে শুধু ইসিজি, 40+ হলে ইকোকার্ডিওগ্রাফিটাও সাথে যোগ হয় জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লাংস ভালো আছে কিনা ওটা দেখার জন্য একটা এক্সরে করা হয়, এক্সরে চেস্ট ভিউ করা হয় কিনা, এগুলা করা হয়। হ্যাঁ, তাহলে এই পরীক্ষাগুলো, এই যে 6-7টা পরীক্ষা যেগুলো বলছি, এগুলো অবশ্যই করাই নেবেন। আপনার যদি কখনো অপারেশন করানো লাগেই, এগুলা করতেই হবে, ঠিক আছে। এখন এটা ডাক্তার দেখ আর না দেখ, আপনার নিজের স্বার্থে নিজেই করতে হবে। আর আপনি যদি মনে করেন ডাক্তার দেয় নাই আমি করবো না, তাহলে নিজে পায়ে নিজে করার আর কিছু না, ঠিক আছে, এটাই। তাহলে কোলেজিস্টাটিস বুঝছেন নি সবাই আজকে? পারবেন না? কোলেজিস্টাটিসের রুগী আসলে ডায়াগনোসিস করতে পারবেন কি না? তাহলে ভুলভাল ট্রিটমেন্ট দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ না। অন্তত কমন ডিজিজ যেগুলো, এগুলো কেউ ভুল করলে আসলেই খারাপ। যে রোগ আপনি ধরতে পারতেছেন না, ওইটা তো আপনার ট্রিটমেন্ট দেওয়ারও কোনো সুযোগ নেই, ঠিক আছে, ওইটা ট্রিটমেন্ট দেওয়ারও দরকার নেই। যেটা পারবেন এটা দিবেন না কেন? ধরেন রাত্রে 12টা বাজে, 1টা বাজে, আপনার গ্রামের একটা লোক, আমরা তো বেশিরভাগই গ্রামের না, গ্রামের একটা লোক আপনার কাছে আসলো, আপনি এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আপনি সাহস করে ইঞ্জেকশনগুলো দিয়ে দেন, সমস্যা কি? দিয়ে যখন ওরা অবশ্যই ওরা হসপিটালে যাবে, কিন্তু গাড়ি ঘোড়া পাইতে তো একটু ব্যাপার স্যাপার আছে, যাওয়ার সময় একটা ছোট্ট কাগজে লিখে দেবেন যে আমি এই ইঞ্জেকশনগুলো দিচ্ছি, শেষ। তাহলে হসপিটালে গেলে সে স্টেট ফর্মটা আর পাচ্ছে না, সে
মেনটেনেন্স ডোজ পাবে, পরের ডোজটা সে পাবে স্টেট, নাহলে তো গেলে সাথে সাথে আবার দিয়ে দিল, তাহলে পেশেন্টের ক্ষতি হলো না। অনেকে কী করেন আপনারা বলে আর দেন না, না আবার ইচ্ছে করে দেন না, না কি হবে, কেন আপনি যেটা কনফিডেন্টলি জানবেন ওটা দিবেন না কেন? ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তাহলে কোলিসিস্টাইটিস আজকে এই পর্যন্তই।